হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটা সুন্দর হতো। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দ্বিতীয় কর্মসূচি শিশু-কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণ করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। মাজার থেকে ৩০-৪০ ফুট পশ্চিম দক্ষিণে শেখ বাড়ির অন্য শরিকের যে উঠান, এই উঠানেই দাঁড়িয়ে আছে তিনেক শিশু কিশোর। এই উঠানের পশ্চিমে শেখ হাসিনার বংশীয় চাচা শেখ কবিরের ঘর। এই ঘরের বারান্দাকেই মঞ্চ হিসেবে ধরা হয়েছে। এখানে বক্তৃতা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। অনুষ্ঠানটি ভিডিও করা হচ্ছে। সকাল 8:30টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়িত করার স্বপ্ন চোখে নিয়ে গম্ভীরভাবে ধীর পায়ে শিশু কিশোরদের মিষ্টি বিতরণ করার জন্য এগিয়ে এলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু একই অনুষ্ঠানে উপস্থিত ৩০০-র মতো শিশু কিশোরের সকলেই প্রায় বস্ত্রহীন। মাঝে মাঝে এক আধটা শিশু আবার সম্পূর্ণ উলঙ্গ। আর এই অনুষ্ঠানেই ওবায়দুল কাদের সহ ঢাকা থেকে আসা শত শত যুবক সাদা নতুন ফুলহাতা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আর সেই শার্টের পকেটেই এমব্রয়ডারি করা লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্ম উৎসব। এই কি বিচার, এই কি বিবেক বিবেচনা, এই কি ইনসাফ! জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উৎসবের এই দিনে জন্ম উৎসব বেয়ে আসা টুঙ্গিপাড়া গ্রাম বাংলার এই দুঃখী বস্ত্রহীন শিশু কিশোরদের ভাগ্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম উৎসব উপলক্ষেও কি এক টুকরো কাপড় জুটল না? নিজেকে আর সামলানো গেল না। ওবায়দুল কাদেরকে প্রচণ্ড এক ধমক দিলাম, এই বলেছি, মিয়া নিজে তো সাঙ্গপাঙ্গ নিয়ে চাঁদার পয়সায় নতুন জামা গায়ে দাঁড়িয়ে আছেন। কি হতো ২০০ জামাই হতভাগা বস্ত্রহীন শিশুদের জন্য নিয়ে এলে? ধমক দেওয়ার মুহূর্তেই মনে হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হচ্ছেন। তাই কভার দেওয়ার জন্য বললাম, অ্যাটলিস্ট ভিডিওটা সুন্দর হতো। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা সুন্দর হতো। এরপর জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এক টুকরো মিষ্টি পেলেই খুশি হতভাগ্য শিশু কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্ম উৎসবের দ্বিতীয় পর্ব শেষ করলেন। শেখ হাসিনাকে মিথ্যে বলা। লাগাতার ৬ দিনে হরতাল ঘোষণার পর ওই হরতালের কিছু ছাড় নেয়ার উদ্দেশ্যে ১৯৯৫ সালের ৮ই নভেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের ৩য় তলায় সাংবাদিক সম্মেলন করেছেন। অফিসের নিচে কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলে রায়ট পুলিশ আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করলে কিছু সংখ্যক কর্মী অফিসারের ৩য় তলায় চলে আসে এবং ভেতর থেকে কেচি গেটে তালা লাগিয়ে দেয়। রায়ট পুলিশও কর্মীদের পেটাতে পেটাতে অফিসের ৩য় তলায় চলে আসে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ অফিসের ভেতরে রায়ট পুলিশের ঢুকে পড়ার কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হন এবং নাসিমকে বলেন, দেখো তো কোন পুলিশ অফিসার এখানে এসেছিল, এখনই তাদের নিয়ে আসো। বাহাউদ্দিন নাসিম কিছুক্ষণ অফিসের বাইরে কাটিয়ে এসে বলল, আপা, পুলিশেরা সব নেমপ্লেট খুলে এসেছিল। এই কথা শুনে নজিব আহমেদ বলল, হ্যাঁ হ্যাঁ, পুলিশেরা তাদের কাছ থেকে র্যাঙ্কও খুলে এসেছিল। আদতে নজিব আহমেদ নিচে তো যায়নি, এমনকি যখন পুলিশ অফিসার ঢোকে তাও দেখেনি। আসলে নাসিমের মিথ্যের সাথে তাল মিলিয়ে নজিব নিজের মিথ্যে জুড়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝিয়ে দিল, আমিও অ্যাকশনে বা কাজে নিয়োজিত আছি। আর নাসিম যেহেতু মিথ্যে বলছে, তাই নজিবের মিথ্যাকেও সমর্থন করে গেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মিথ্যেকে সত্য বলে ধরে নিলেন এবং পুলিশের আইজির বিরুদ্ধে মামলা করতে বললেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান এই ব্যাপারে একটি মামলা করল। মামলাটি বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারাধীন। আওয়ামী লীগের সিদ্ধান্তের গুরুত্ব। ১৯৯৫ সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে
আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৮ নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী এবং বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে ইত্যাদি বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসিরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই ২০-২২ বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি ৫ নম্বর শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইকে হারাইয়া চেয়ারম্যান হয়েছে, ওকে মালা না দিয়ে বহিষ্কার করবা? এটা তুমি কও কি? জলদি ওরে ডাইকা আইনা গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তোর গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শুইনো না। ওরা জানে কি বেচারা জেতা আইছে, কোথায় বাহবা দিবা তা না, এমন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতেছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর ঢাকায় আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শুনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নজিব আহমেদ নজিব শেখ রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দূর দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দেব না, বড় আপারে কইয়া দিব। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাই নাই। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ, দিমু। জনতাকে শান্ত করার বক্তৃতা। 1945 সালে 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন।
অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকা এসে 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না। এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে। লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। ওই পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতা নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খারাপে ছড়িয়ে দিতে পারেন তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন মইরা এসব ঘটনার একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গ যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পেছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যিই যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমি দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম ধানমন্ডি 5 নম্বরে ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই বলে মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায় নাই, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দেয়। ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকেনের বাসায় গিয়ে দিনাজপুর অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান। টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকার ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবায় ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। খাতা কলম গোলা বারুদ ও দিগম্বর। 12 ডিসেম্বর 1994 সাল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপি এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করিয়েছেন। ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকেল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হলো কেবলমাত্র ছাত্রলীগের নেতারা এবং একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রলীগের নেতাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ার বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকের ক্যামেরা বারবার ঝলসে উঠল। তার পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আহ্বানে পত্রিকায় শিরোনাম করা হলো। কিন্তু তার আগে 9 ডিসেম্বর 1994 শুক্রবার বেলাকাল 3টায় ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয়কর পঙ্কজ, হিমাংশু দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলম সহ মোট 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগামী 28শে ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন 5 থেকে 10টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে খালেদা জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব থাকবে না। তোমরা গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এইসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আর একটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে স্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পাশে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যাবে। এরপর আমি যখন হরতাল দেব তোমরা এদের বাসার কাছে ওত পেতে থাকবে, সেক্রেটারিরা হেঁটে হেঁটে সেক্রেটারিয়েট যেতে থাকবে। পথিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন, এক গ্রুপ গোলা বারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকে আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে ফেলার উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার জন্য দিব এবং এর পরেই হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরো টাকা ফেরত দিতে হবে। ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান, কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামের ছবিসহ খবর ছাপা হয়। জানা যায় এই উলঙ্গ বা দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক, গো বেচারা পাবলিক। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব। কোনো আন্দোলনে কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15 ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন।
সপ্তম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুতেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 17 জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকী এর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 এর মধ্য জানুয়ারিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক। পেশাদার সৈনিকের পেশাদার সৈনিকই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তার রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপরে জননেত্রী শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন। পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10 ফেব্রুয়ারি 1996 সকাল 9টা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর এ তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপির ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান, অজয়কর পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবনমরণ লড়াই। আজ বিকেল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশে শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশে ও মিছিলের বিষয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৈঠকে বসেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ যেন কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না, সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজা হারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমার একটি ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পাই। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো, যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ করালেন এবং উপস্থিত সকলেই শপথ নিল। শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করলেন, আমরা শপথ নিতেছি যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম।
এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মাঝেই বলতেন, পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করে বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনত না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করত না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপরই ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন, অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না, পুলিশের লাশ ফেলত না। আর সেই জন্য আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাব গম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 10টা পুলিশের আর 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ, বর্তমানে জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডিল মানে 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, যাও কর্মসূচি বাস্তবায়িত করো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি 5 নম্বরের বাসা থেকে রওনা হয়ে বিকেল 3টা 30 পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন। সমাবেশে 1000 লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতা বক্তৃতা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এই কথা বললেন আর অমনি চতুর্দিক থেকে বোমা পটকা গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যে সমবেত জনতা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পড়িকে মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেলেন না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল। এই অবস্থায় পেছনে পড়ে যাওয়া এক নেতা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁও রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি ইত্যাদিতে এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রবার পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটি স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেইমানটা আসছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যেই বিএনপির বিরোধিতা শুরু করে। 17ই ফেব্রুয়ারি 1996 শনিবার দুপুরে প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বরের বাড়ির উপরের তলায় 868779 টেলিফোনটি বেজে উঠল। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। হানিফ, আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই। আপনি? হ্যাঁ আমি। আপনি কে?
আমি ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারি নাই, তাই এখন একটু বলতে চাই। নেত্রীকে একটু দেয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো। না না, এখানে না, এখানে না, 32-এ আসেন। 32 মানে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে। পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসেই আলোচনা করি। হ্যাঁ এক্ষুনি আসেন, হ্যাঁ আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার টেলিফোনটা রেখে দিয়ে বললেন, চলো চলো 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32-এ যাই। সবাই মিলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন, আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এর বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার। এলজিআরডি মিনিস্ট্রি ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনিই তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র হানিফ খুশিতে ডগমগ ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন, নেত্রী যা বলেন।